নিজের অসুস্থ বোনকে বাঁচাতে এই মেয়েটা কয়েকশো বছরের পুরনো মমিদেরকে জীবিত করে তোলে। আর শুধু এখানেই থেমে থাকে না, একের পর এক এমন সব অ্যাডভেঞ্চার আর সমস্যার সমাধান করতে থাকে মেয়েটা, যেগুলো দেখলে আপনিও অবাক হবেন। তাই চলুন আর দেরি না করে আমাদের আজকের গল্প দি এক্সট্রাঅর্ডিনারি অ্যাডভেঞ্চার অফ এডিল শুরু করা যাক। আর আপনাদের সাথে আছি আমি মুভিম্যান, আর আমার হাত ধরে চলুন সবাই এক অ্যাডভেঞ্চারের জগৎ থেকে ঘুরে আসা যাক। গল্পের শুরুতে আমরা একটা ব্যবসায়ীকে দেখতে পাই, যে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা বিল্ডিং এর অ্যাপার্টমেন্টে খেয়াল করে, আর সেখান থেকে অদ্ভুত আলো বের হচ্ছিল। সেই আলো দেখে ভয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। আসলে ঘরের মধ্যে জোসেফ নামের একজন অধ্যাপক ছিলেন। সে অনেকদিন ধরেই গবেষণা করে একটা টেলিপ্যাথিক টেকনিক আবিষ্কার করেছে, আর সে বিশ্বাস করে এটা ব্যবহার করে যে কোনো মৃত প্রাণীকে সে জীবিত করে দিতে পারে। সেই রাতেই সে তার ক্ষমতা ব্যবহার করতে শুরু করলে কিছুক্ষণের মধ্যেই রুমে থাকা সবকিছু বাতাসে ভেসে ওঠে। আর তখনই অন্যদিকে শহরের এক জাদুঘর থেকে 36 মিলিয়ন বছর পুরনো একটা ডাইনোসরের ডিম ফেটে বাচ্চা বের হয়। আর এই ডাইনোসর আর জোসেফের মধ্যে কোনো একটা কানেকশন ছিল, তাই ডাইনোসরটা জন্মানোর পর যা কিছু করছিল জোসেফের বডিও সেটাই অনুকরণ করছিল। একটু পর ডাইনোসরটা ছাদ ভেঙে আকাশে উড়ে যায়। জাদুঘরের সিকিউরিটি তো তখন নাক ডেকে ঘুমাচ্ছে, তাই সে কিছুই টের পায়নি। ডাইনোসরটা যখন উড়ে যাচ্ছিল তখন রাস্তায় সে একটা গাড়ি দেখতে পায়। গাড়ির ভেতরে একটা কাপল তখন একটু প্রাইভেট মোমেন্ট কাটাচ্ছিল। তখনই ডাইনোসর তাদের গাড়িতে হামলা করে দেয়, আর গাড়িটা সহ সবাই নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। অন্যদিকে আমরা অ্যাডুল নামের একটা মেয়েকে দেখতে পাই। সে পেশায় একজন সাংবাদিক ছিল, সেই সাথে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করা ছিল তার নেশা। আর এবার অ্যাডুল একটা মিশনে এসেছে তার সাথে কিছু গাইডকে নিয়ে। আসলে সে এখানে এসেছে বিশেষ একটা মমিকে খুঁজতে। এই মমিটা ছিল কয়েকশো বছর আগের একজন ডক্টর। তারা খুঁজতে খুঁজতে যখন একটা পিরামিডের কাছে এসে যায়, তখন তাদের সামনে দুজন চোর এসে অ্যাডেলকে বলে, তোমরা যে মমিটা খুঁজছো সেটা কোথায় রাখা আছে একমাত্র আমরাই জানি। আর তাই তাদেরকে সাথে নিয়ে অ্যাডল একটা পিরামিডে এসে ঢোকে, কিন্তু সেখানে ভিতরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। কিছুক্ষণ পর অ্যাডল তার বুদ্ধি খাটিয়ে ওয়ালের কিছু পাজেল ঠিক করে একটা দরজা খুলে ফেলে, কিন্তু তারা সবাই যখন ভেতরে ঢোকে তাদের চোখ তো কপালে উঠে যায়, কারণ সেখানে একটা রুম ভর্তি সোনা দানা ছিল। আর এদিকে দুই চোর তো জীবনে প্রথম এত সোনা দেখে প্রায় পাগলই হয়ে যায়, আর তাই তারা সেখান থেকে এক গাদা সোনা নিয়ে পালানোর চেষ্টা করে। আর তখনই চোর দুজন সব সোনা সহ একটা ফাঁদে পড়ে যায়। আসলে এই সোনাগুলো ছিল চোর আর ডাকাতদেরকে লোভ দেখিয়ে মেরে ফেলার জন্য। আর অ্যাডেল তখন তার গাইডদেরকে বলে তার সামনে থাকা কফিনটাকে খোলার জন্য। কফিন খোলার পর দেখা যায় অ্যাডেল যে মমিটা খুঁজছিল এটাই সেই মমি। কিন্তু অ্যাডেল যখনই মমিটাকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই সেখানে একজন লোক কিছু পুলিশ নিয়ে চলে আসে। আসলে এই লোকটাও একজন পুলিশই ছিল, আর সে অ্যাডেলকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? অ্যাডেল তাকে বলে, আমার বোন অনেক অসুস্থ, আর তাই আমি এই মমিটাকে নিয়ে যাব, কারণ এই মমিটা এমন একজন ডক্টরের যে কিনা তার সময়ের যে কোনো রোগী চিকিৎসা করতে পারত। এটা শুনে পুলিশ অফিসার হেসে অ্যাডেলকে বলে, একটা মমি কিভাবে তোমার অসুস্থ বোনকে সুস্থ করে তুলবে? তার নিজেরই তো প্রাণ নেই। এটা শুনে অ্যাডেল তাকে বলে, আমাদের দেশে একজন অধ্যাপক আছে যে কিনা যে কোনো মৃত প্রাণীকে জীবিত করে দিতে পারে। আর এই পুলিশ অফিসারও সেই অধ্যাপককে চিনত, তাই সে বলে, তোমার সেই অধ্যাপক এখন অনেক বেশি বুড়ো হয়ে গেছে, আর তাই সে এখন কিছুই করতে পারবে না। এটা বলে সে অ্যাডেল সহ তার বাকি গাইডদেরকে অ্যারেস্ট করতে বলে, কিন্তু অ্যাডেল আবারও বুদ্ধি খাটিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়, আর সেই কফিনটা নিয়ে পালিয়ে পিরামিডের বাইরে চলে আসে। অন্যদিকে গল্পের শুরুতে আমরা যে ব্যবসায়ীকে দেখেছিলাম সে পুলিশ স্টেশনে এসেছে, কারণ সেই রাতের অদ্ভুত ঘটনাগুলো সে রিপোর্ট করতে চায়। সে পুলিশদেরকে বলে, সেই রাতে আমি একটা ডাইনোসর দেখেছি, কিন্তু পুলিশের তো তার কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। তারা মনে করছিল এই লোক হয়তো রাতে অনেক বেশি মদ খেয়ে ফেলেছিল, আর তাই এখন উল্টো পাল্টা বকছে। আর তাই তারা ব্যবসায়ীকে ধরে জেলে বন্ধ করে রাখে, আর নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে এই নিউজ যেন কোনোভাবেই শহরে না ছড়িয়ে পড়ে, তাহলে লোকজনের মধ্যে ভয় ঢুকে যাবে। কিন্তু শহরে অলরেডি খবর ছড়িয়ে পড়েছিল, কারণ রাতে ডাইনোসরটা অনেক মানুষকে আক্রমণ করে মেরে ফেলেছে। আর এই সব কিছুই খবরের কাগজে প্রকাশ করা হয়, আর কিছুক্ষণের মধ্যেই এই নিউজটা প্রেসিডেন্টের কান পর্যন্ত পৌঁছে যায়, আর সে পুলিশ কমিশনারকে ফোন দিয়ে বলে 24 ঘন্টার মধ্যে এই কেস সলভ করবে। এদিকে তখন জাদুঘরে দুজন সায়েন্টিস্ট এসেছিল। আসলে তারা এখানে এসেছে সেই ডিমটাকে পরীক্ষা করার জন্য, যেটা থেকে গত রাতে ডাইনোসর বেরিয়েছে। আর এখানে সিনিয়র সায়েন্টিস্টের সহকারী হিসেবে ছিল সায়েন্টিস্ট জন আবার অ্যাডেলের বন্ধু, সেই সাথে সে অ্যাডেলকে পছন্দও করত। আর এখানে দুই সায়েন্টিস্ট মিলে ডিমের খোসা সহ আশেপাশের সবকিছু ভালোভাবে পরীক্ষা করে, আর এগুলো পরীক্ষা করার পরেই তারা খুব ভালোভাবে বুঝতে পারছিল ডাইনোসরটা কিভাবে ডিম থেকে বের হয়ে ছাদ ভেঙে বেরিয়ে গেছে। সবকিছুর প্রমাণ থাকলেও তারা যেন নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এটা কিভাবে সম্ভব, কারণ এই ডিমের বয়স তো 36 মিলিয়ন বছর। তারা এইসব নিয়ে আলোচনা করছিল, এমন সময় সেখানে কিছু পুলিশ অফিসার আসে। তারা সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করে এই ডিম থেকে যে প্রাণী বের হয়েছে তার নাম কি। সায়েন্টিস্টরা উত্তর দেয়, আমরা এখনো পরীক্ষা করছি। আর এটা শুনে পুলিশরা সেখান থেকে চলে আসে।
অন্যদিকে তখন জোসেফ তার বাড়িতে বসেই ডাইনোসরটাকে ডাক দেয়। জোসেফের সাথে ডাইনোসরটার মেন্টালি কানেক্টেড থাকায় সে কি ভাবছে, কোথায় যাচ্ছে সবকিছুই জোসেফ জানতে পারতো। এমনকি কখন ডাইনোসরটার ক্ষুধা লেগেছে এটাও সে বুঝতে পারে। আর তাকে ডেকে এনে খাবার দেয়। কিছুক্ষণের মধ্যেই জোসেফের বাড়িতে পুলিশ চলে আসে। আর তারা মূলত এখানে এসেছিল ওই ব্যবসায়ী লোকটার কথায় ইনভেস্টিগেশন করার জন্য। কারণ লোকটা পুলিশদেরকে জানিয়েছিল সে জোসেফের রুম থেকে রাতে অদ্ভুত আলো বের হতে দেখেছে। আর পুলিশ এসেছে বুঝতে পেরে জোসেফ দ্রুত ডাইনোসরটাকে তার অন্য রুমে লুকিয়ে রাখে। এরপর সে পুলিশদেরকে ভেতরে নিয়ে আসে। পুলিশ অফিসাররা জোসেফকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে। আর প্রশ্ন করতে করতেই সেখানে থাকা একজন পুলিশ অফিসার পাশে রাখা একটা ডিম দেখে আর লোভ সামলাতে পারে না। আর যখন সে ডিমের খোসা ছাড়িয়ে সেটা খেতে যাবে তখন ডাইনোসরটা বের হয়ে আসে আর তার উপর হামলা করে দেয়। কারণ এই ডিমগুলো ছিল আসলে ডাইনোসরেরই খাবার। আর এবার সব পুলিশরা নিজের চোখেই ডাইনোসরটাকে দেখতে পায়। ডাইনোসরটা পালিয়ে গেলেও যেহেতু জোসেফের রুম থেকেই ডাইনোসরটাকে পাওয়া গিয়েছিল আর তাই পুলিশ সাথে সাথেই জোসেফকে অ্যারেস্ট করে নেয়। এদিকে অ্যাডলও তখন শহরে ফিরে এসেছে। আর সাথে করে সে মিশর থেকে সেই মমিটাকেও নিয়ে এসেছে যেটার জন্য সে মিশরে গিয়েছিল। সে পুরো একটা আস্ত কফিন নিয়ে তার বাড়ি এসে হাজির হয়। আর সেখানে আমরা দেখতে পাই অ্যাডলের বোন একরকম কোমায় ছিল। সে নিজে কিছুই করতে পারতো না, এমনকি তার মুখে কোনো এক্সপ্রেশনও ছিল না। আর তার বোনকে ঠিক করতেই অ্যাডল এত রিস্ক নিয়ে এই মিশনে গিয়েছে। আর সেখান থেকেই ডক্টরের মমিটাকে চুরি করে এনেছে। সায়েন্টিস্টের সহকারী জন সেদিন রাতে একটা চিঠি লেখে অ্যাডলের জন্য। সে অ্যাডলকে অনেক পছন্দ করত। আর তাই জন সেদিন রাতেই চুপি চুপি অ্যাডলের বাড়িতে এসে দরজার নিচ দিয়ে চিঠিটা ভেতরে ঢুকিয়ে চলে যাচ্ছিল। কিন্তু দরজার নিচ থেকে চিঠি ঢুকতে অ্যাডল দেখে ফেলে। আর সে দরজা খুলতেই দেখে বাইরে জন দাঁড়িয়ে আছে। জন তাকে জানায় যে জোসেফকে পুলিশ ধরে নিয়ে গেছে আর তাকে ফাঁসি দেওয়া হবে। এটা শুনে অ্যাডল খুব ব্যস্ত হয়ে তাকে জিজ্ঞেস করে জোসেফকে কোথায় আটকে রাখা হয়েছে। তখন জন তাকে জেলের ঠিকানা দেয়। ঠিকানা পেয়ে অ্যাডল প্রথম দিন একটা উকিলের ছদ্মবেশ নিয়ে জেলে আসে। মূলত সে এখানে এসেছে জোসেফের সাথে দেখা করার জন্য। জোসেফ তাকে বলে, আমি অনেক বছর গবেষণা করে একটা ডাইনোসরের ডিম ফুটিয়ে সেখান থেকে বাচ্চা বের করতে পেরেছি। জোসেফের কথা শুনে অ্যাডল খুব খুশি হয়। আর সে বলে, আমি মিশর থেকে একজন ডক্টরের মমি নিয়ে এসেছি, তাই তোমাকে যে করেই হোক মমিটাকে জীবিত করতে হবে। জোসেফ তাকে বলে, আমি এত দূর থেকে এটা করতে পারবো না, আর কয়েকদিন পরেই আমার ফাঁসি হবে। তখন অ্যাডল বলে, চিন্তা করো না, তার আগেই আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। কিন্তু তখনই জেলার বুঝে ফেলে আসলে অ্যাডল এখানে ছদ্মবেশে এসেছে, আর তাই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। কিন্তু অ্যাডলও নাছোড় বান্দা, সে আবারও ছদ্মবেশ নিয়ে জেলে ঢোকে। আর এবার সে একজন খাবার বিলিকারীর ছদ্মবেশে জেলে ঢুকেছে। আর জোসেফের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে চিনে ফেলে, তাই তাকে আবারও বের করে দেওয়া হয়। কিন্তু অ্যাডল যে করেই হোক তার বোনকে সুস্থ করতে চায়। আর তাই সে বারবার বিভিন্ন ছদ্মবেশ নিয়ে জেলে আসতে থাকে। কিন্তু প্রত্যেকবারেই কোনো না কোনো কারণে সে ধরা পড়ে যাচ্ছিল। আর অবশেষে একদিন সে জেলারের ছদ্মবেশ নিয়ে জোসেফের সেলের সামনে আসতে সফল হয়। কিন্তু এসে দেখে সেখানে জোসেফ নেই, অন্য একটা কয়েদি শুয়ে আছে। অ্যাডল তাকে জিজ্ঞেস করে আগের কয়েদি কোথায়। লোকটা জানায় জোসেফকে অন্য একটা কারাগারে শিফট করা হয়েছে আর অনেক তাড়াতাড়ি তাকে ফাঁসি দেওয়া হবে। এটা শুনে অ্যাডলের মন খারাপ হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে এভাবে সে জোসেফকে বের করতে পারবে না। তাই সে ঠিক করে প্রেসিডেন্টের কাছে যাবে। শহরের ধনী পরিবারের মেয়ে হওয়ায় প্রেসিডেন্ট অ্যাডলকে আগে থেকে চিনত। অ্যাডল প্রেসিডেন্টকে বলে জোসেফকে মুক্ত করে দিতে, কারণ জোসেফকে তার খুব প্রয়োজন। প্রেসিডেন্ট অ্যাডলের কথা শুনে বলে সে তার কথা ভেবে দেখবে। এমন সময় অ্যাডল দেখে বাড়ির ছাদের উপরে সেই ডাইনোসরটা বসে আছে আর সে উড়ে সোজা প্রেসিডেন্টের দিকেই আসছে। কিন্তু তার আগেই অ্যাডল লাফিয়ে পড়ে প্রেসিডেন্টকে বাঁচিয়ে দেয়। কিন্তু ডাইনোসরের আক্রমণ করার বিষয়টা অ্যাডল বাদে আর কেউই দেখেনি। তাই সাথে সাথেই চারপাশ থেকে সিকিউরিটি চলে আসে। তারা কেউই ডাইনোসরটাকে দেখেনি, তাই সবাই মনে করে অ্যাডলই হয়তো প্রেসিডেন্টের উপর আক্রমণ করেছে। আর তাই সিকিউরিটিরা এসে অ্যাডলকে ধরে নিয়ে যায়। এদিকে জন তখন সায়েন্টিস্টকে নিয়ে একটা জায়গায় আসে আর তাকে বলে, আমি প্রতিদিন ডাইনোসরটাকে এই জায়গায় খাবার দেই যাতে করে ডাইনোসরটা অন্য কাউকে আক্রমণ না করে। আর কয়েকদিনে ডাইনোসরটারও এই অভ্যাস হয়ে গেছে, তাই সে প্রতিদিন এখানে আসে খাবার খেতে। সায়েন্টিস্টের কাছে জনের এই আইডিয়াটা অনেক ভালো লাগে। এদিকে অ্যাডল তখন হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। আর যখন সে বাচ্চা বেয়ে গোসল করছিল তখন জনের দেওয়া সেই চিঠিটা বের করে পড়ে। সেখানে জন তাকে বলেছে ডাইনোসরটা কোথায় আছে সেটা আমি জানি। এটা পড়ে অ্যাডলের মাথায় একটা প্ল্যান আসে। আর তাই সে দ্রুত জনের সাথে দেখা করতে সেই জায়গায় চলে আসে যেখানে ডাইনোসরটাও ছিল। প্রথমে কিছুটা ভয় পেলেও আস্তে আস্তে অ্যাডল ডাইনোসরের সাথে বন্ধুত্ব করে ফেলে। এমনকি কিছুক্ষণের মধ্যেই সে ডাইনোসরের পিঠে উঠে বসে আর তাকে নিয়ে উঠতে উঠতে সেই জায়গায় চলে আসে যেখানে জোসেফকে ফাঁসি দেওয়ার কথা ছিল। এদিকে সময় হয়ে যাওয়ার কারণে জোসেফকে পুলিশরা ফাঁসির মঞ্চে উঠিয়ে ফাঁসি দেবে। ঠিক সেই মুহূর্তেই অ্যাডল ডাইনোসরটাকে নিয়ে জোসেফকে সেখান থেকে তুলে জনের বাড়িতে নিয়ে আসে। আর এখানে জন আর সেই
সায়েন্টিস্টটাও ছিল। জোসেফ এই সায়েন্টিস্টকে আগে থেকে চিনত, তাই তারা একজন অন্যজনকে দেখে অনেক খুশি হয়। তারা কথা বলছিল, এমন সময় সেখানে একজন শিকারী চলে আসে। আসলে এই লোকটাকে সরকারিভাবে ডাইনোসর মারার দায়িত্ব দেওয়া হয়েছিল। শিকারী সেখানে এসে ডাইনোসরটাকে গুলি করে। সাথে সাথে দেখা যায় ডাইনোসরের যেখানে গুলি লেগেছিল জোসেফেরও ঠিক সেখান থেকে রক্ত বের হচ্ছিল, কারণ ডাইনোসর আর জোসেফের আত্মা একে অপরের সাথে যুক্ত ছিল। তাই ডাইনোসর বা জোসেফের যে কারো একজনের কিছু হলেই সেটার প্রভাব অন্যজনের উপরেও পড়তো। জোসেফের এমন অবস্থা দেখে অ্যাডেল তাকে দ্রুত নিজের বাড়িতে নিয়ে আসে। জোসেফ তখন বলে, আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, তাই যা করা দ্রুত করতে হবে। তোমার বাড়িতে যত পুরাতন জিনিস আছে সেগুলো আমার সামনে মেঝেতে রেখে দাও। অ্যাডেলও সাথে সাথে সবকিছু এনে জোসেফের সামনেই রেখে দেয়। আর জোসেফ তখন তার ক্ষমতা ব্যবহার করে সবকিছু আবারও বাতাসে ভাসিয়ে তোলে। সে তার ক্ষমতা ব্যবহার করেই মাটিতে পড়ে যায়, আর এখানেই তার মৃত্যু হয়। আর সেই সাথে বাইরে থাকা ডাইনোসরটাও মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে জোসেফ তার কাজ সম্পূর্ণ করেছিল, তাই অ্যাডেলের সেই মমিটা কিছুক্ষণ পরেই প্রাণ ফিরে পায়। মমি তখন অ্যাডেলের বোনের কাছে গিয়ে অ্যাডেলকে জিজ্ঞেস করে এর কি হয়েছে। অ্যাডেল তাকে বলে, 5 বছর আগে আমি আর আমার বোন একসাথে টেনিস খেলছিলাম, তখন টেনিস বল আমার বোনের মাথায় লাগে আর সে পড়ে যায়। কিন্তু পড়ার সময় তার মাথার চুলের পিন পেছন থেকে মাথার ভেতরে ঢুকে যায়, আর তারপর থেকেই সে এমন হয়ে আছে। তুমি কি আমার বোনকে সুস্থ করতে পারবে? মমিটা তখন বলে, আসলে এটা আমার সাবজেক্ট ছিল না, আমি তো হাতের আঙ্গুলের ডাক্তার ছিলাম, কিন্তু তুমি চিন্তা করো না, জোসেফ যে মন্ত্র পড়ে আমাকে জীবিত করেছে সেটা আশেপাশের অন্যান্য মমিদেরকেও জীবিত করে দিয়েছে, আর সেখানে আমাদের রাজা আর বাকি ডাক্তারদের মমিও আছে। আমি এমন একজন ডাক্তারকে চিনি যে তোমার বোনকে সুস্থ করে তুলতে পারবে। এরপর অ্যাডেল মমি আর তার বোনকে নিয়ে পাশের মিউজিয়ামে চলে আসে। মিউজিয়ামে এসে দেখা যায় এখানে সব মমিরাও জীবিত হয়ে গেছে। অ্যাডেল প্রথমেই রাজার মমির কাছে যায়, আর সেখানে রাজা উঠে বসলে ডাক্তারের মমিটা তাকে বলে, আমাদের সবাইকে অ্যাডেল জীবিত করেছে আর তার একটা অনুরোধ আছে। তখন অ্যাডেল রাজাকে বলে, আপনি দয়া করে আপনার ডাক্তারদেরকে বলুন আমার বোনকে সুস্থ করে দিতে। রাজাও তখন অ্যাডেলের কথা রাখতে তার বেস্ট ডাক্তারকে আদেশ দেয় অ্যাডেলের বোনের চিকিৎসা করার জন্য। আর সেই ডাক্তার খুব সাবধানে অ্যাডেলের বোনের মাথা থেকে পিনটা বের করে তাকে আগের মতো সুস্থ করে দেয়। এটা দেখে অ্যাডেল অনেক খুশি হয় আর তার বোনকে নিয়ে বাড়ি চলে আসে। এদিকে রাজার মমি তখন অন্য সব মমিদেরকে নিয়ে শহর দেখতে বের হয়েছে। পরের দিন সকালে জন অ্যাডেলের বাড়িতে আসে আর তাকে মনের সব কথা খুলে বলে। জন অ্যাডেলকে প্রপোজ করে, অ্যাডেলও অবশেষে রাজি হয়ে যায়, আর তারা এবার পৃথিবীর অন্যান্য জায়গায় অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বের হয়। অ্যাডেল তার সাংবাদিকতার ক্যামেরাটাকেও নিয়ে বের হয়েছিল, আর দেখা যায় তারা একটা জাহাজে উঠছে। এই জাহাজটার নাম ছিল টাইটানিক। আর এখানেই আমাদের আজকের গল্প শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের অ্যাডেলের এই অ্যাডভেঞ্চার? আসলে আজকের গল্পটা তেমন কোনো শিক্ষণীয় বিষয় ছিল না, কিন্তু এটা একটা ফান টু ওয়াচ মুভি ছিল, আর তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। মাঝে মাঝে লজিক ছাড়া এমন উদ্ভট গল্পগুলো কিন্তু বেশ আনন্দ দেয়, আর তাই আজকে কোনো জ্ঞান হবে না। এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মুভি ভ্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মাই লাইফ ইরোর ভাই। দুঃখিত আপনার নামটা নেই, তাই যেটা আছে সেটাই পড়তে হলো। তো তিনি বলেছিলেন, আমি প্রায় আপনার ভিডিও দেখি, আমি খাগড়াছড়ি থেকে। অনেক ধন্যবাদ ভাই। আর সেই সাথে আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, কারণ আমিও জানতে চাই আমাদের এই ছোট্ট প্রয়াস কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো মুডে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।